পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক। নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক নয় জানালেন সিইসি। নির্বাচনের জন্য পূর্ণ শৃঙ্খলা থাকবে আমরা আশা করি। সারা দেশে তুঙ্গে প্রার্থীদের প্রচারণা, ভালো মন্দের হিসেব করছেন ভোটাররা। আমাদের যাদের দিয়ে কাজ হবে তাকে আমরা ভোট দেবো। বিএনপি ও আওয়ামী লীগ বলে কোনো কথা না, যারা উন্নয়ন করছে তাদেরই ভোট দেবো। একটা সুন্দর মডেল পৌরসভা হিসাবে রূপান্তরিত করব। আমাদের টার্গেট হচ্ছে এদেশের মেয়ে যাদেরকে নিরাপদ জানানো এবং আত্মশক্তি বলিয়ান করা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সঞ্জনা চৌধুরী এবং আমি রামিম হাসান। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। 20 দলের পক্ষে পৌর নির্বাচনের প্রচারণায় এখন থেকে অংশ নেবেন জোট নেতারা। সমন্বয় সভা শেষে ফখরুল, ধরপাকড় বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান। জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে, সেনানিবাসে প্রধানমন্ত্রী। সামরিক বেসামরিক সব কর্মকর্তাকে একসঙ্গে কাজ করার আহ্বান। 44 বছরেও সম্পদের হিস্সা বুঝিয়ে দেয়নি পাকিস্তান। আমলাতান্ত্রিক ব্যর্থতায় দায়ী বললেন বিশেষজ্ঞরা। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পাওনা আদায়ের দাবি। মহাসড়কে থ্রি হুইলার চলাচলে সরকারি নিষেধাজ্ঞা মানছেন না কেউই। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যাত্রী ও চালকের ভিন্ন ভিন্ন অজুহাত। এবং সেচ কাজে জনপ্রিয় হয়ে উঠছে সৌরবিদ্যুৎ চালিত সোলার পাম্প। আমদানি নির্ভরতা কমিয়ে যন্ত্রপাতি দেশে উৎপাদনের তাগিদ বিশেষজ্ঞদের। শুরুতে পৌর নির্বাচনের খবর। পৌষের শীত উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দেশের বিভিন্ন স্থানের পৌর নির্বাচনের প্রার্থীরা। ভোরের আলো ফুটতেই ভোটারদের কাছে ছুটছেন তারা, শোনাচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। এদিকে বিভিন্ন এলাকায় বিএনপি দলীয় মেয়র প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নামেন খুলনার পাইকগাছা পৌরসভার প্রার্থীরা। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর ও বিএনপির প্রার্থী জিএম আব্দুস সাত্তার প্রচারণায় নেমে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী। আমরা সেভাবেই জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের দোয়া নিচ্ছি এবং আমরা আশাবাদী আবার সুযোগ পাবো। সরল বাজারে আমার সেই অফিসটা কিন্তু তারা দখল করে নিচ্ছে, সেখানে আমি একদম অসহায় অবস্থার ভিতরে আছি। সেক্ষেত্রে আমি বলবো যে এইখানে পাইকগাছায় কিন্তু লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। দেশের অন্যান্য স্থানের মতো বরিশালের মুলাদি পৌরসভাতেও জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। চায়ের দোকান, ঘরবাড়ি সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। অসমাপ্ত কাজ সমাপ্ত করার সুযোগ চাইছেন ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী। অন্যদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি বিএনপি প্রার্থীর। যে 70 ভাগ কাজ আছে সেগুলো আমি শেষ করব। পাশাপাশি মুলাদি পৌরসভায় আমার পর্যাপ্ত শ্মশানঘাট এবং গোরস্থান নেই, সেই কাজগুলো আমি শেষ করার লক্ষ্যে আমি চিন্তা করে রেখেছি। নির্বাচনটি যেন অবাধ সুষ্ঠু, পৌরবাসী যার ভোট সে দিতে পারে। যদি এই পরিস্থিতি সরকার রাখে তবে ইনশাল্লাহ বিপুল ভোটে আমি বিজয়ী হব। একই চিত্র কুষ্টিয়া পৌরসভাতেও। সকাল থেকেই উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ঘুরছেন প্রতিটি পাড়া মহল্লায়। বিএনপির প্রার্থী চাইছেন 100 বছরের পুরনো এ পৌরসভাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে। আর ক্ষমতাসীন দলের বর্তমান মেয়র চাইছেন পুনরায় সুযোগ। শিক্ষিত, জ্ঞানী বা আমার গ্রাম বা আমার মহল্লা বা দেশের উন্নয়ন হয় এই ধরনের প্রার্থীকে আমরা ভোট দেবো। ভোটের সময় অনেক কিছু বলি, তারপরে এলাকায় আমাদের যাদের দিয়ে কাজ হবে, যে যোগ্যমান তাকে আমরা ভোট দেব। ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহের ভালুকা পৌরসভার প্রার্থীরা। প্রথম শ্রেণীর এই পৌরসভাটিতে মেয়র পদে 4 জন, কাউন্সিলর পদে 31 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 10 জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।
এছাড়া নরসিংদীর মাধবদী সহ দেশের বিভিন্ন পৌরসভাতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দর্শক, পৌর নির্বাচনের আরো খবর জানবো। এই মুহূর্তে নরসিংদী পৌরসভায় আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির, কুষ্টিয়া পৌরসভায় আছেন সাইফুর রহমান রকি এবং খুলনায় পাইকগাছ পৌরসভায় আছেন তরিকুল ইসলাম। পৌর নির্বাচনের প্রচারণার খবর জানতে আমরা শুরুতেই চলে যাচ্ছি কবিরের কাছে। কবির, আসলে নরসিংদী জেলার মোট 3টি পৌরসভায় এবার নির্বাচন হচ্ছে। আপনারা জানেন যে মনোহরদী, মাধবদী এবং নরসিংদী সদর, যেটা এই 3টি জায়গাতে নির্বাচন হচ্ছে। তো একটু আগে আমরা মাধবদী এলাকা থেকে ঘুরে এসেছিলাম এবং আমাদের একজন সহকর্মী আশিকুর রহমান পিয়াল, তিনি ছিলেন এই বাকি 2টি পৌরসভায়। তো আমরা মাধবদীর কথা যদি প্রথম দিকে একটু জানাই যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। একটু আগে পিয়াল আমাকে জানাচ্ছিল যে এসব এলাকাতে অর্থাৎ বাকি 2টি এলাকাতেও কিন্তু নির্বাচন নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা এখন রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় আছে এখানে রয়েছি। রিটার্নিং কর্মকর্তারা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা মূলত মাঠে রয়েছেন বলে এখানে কাউকে পাইনি। তবে আমরা শুনতে পেয়েছি যে নরসিংদী সদরে কিছু অভিযোগ পাওয়া গেছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে। সে বিষয়ে এখন আরো বিস্তারিত আমরা জানবো। আশিকুর রহমান পিয়াল, আমাদের নরসিংদী জেলা প্রতিনিধি, তিনি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তো পিয়াল, আসলে এখানে কি অভিযোগ পাওয়া গিয়েছিল? খুবই আপনি জানবেন যে এই পৌর নির্বাচনকে কেন্দ্র করে আসলে উৎসবমুখর পরিবেশে আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা যে জিনিসটা দেখেছি যে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার কারণে কিন্তু এই উৎসবের আমেজটা পাওয়া যাচ্ছে। তো আমরা একটু যদি বলি যে নরসিংদীতে আসলে কিন্তু ভোটার সংখ্যাটা কিন্তু অনেক বেশি, প্রায় 87,021 জন এই নরসিংদী সদরের ভোটার। এর মধ্যে 9টি ওয়ার্ডে কিন্তু এই বড় একটা অংশ ভোটার রয়েছে, নারী অংশ ভোটার অনেক বেশি। তো আমরা যখন ভোটারদের সাথে কথা বলেছি তারাও কিন্তু এই জিনিসটাকে খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এই ভোটটাকে মেনে নিয়েছে। আর যদি প্রার্থীদের কথা আমি বলতে যাই, আসলে নরসিংদীতে কিন্তু মেয়র পদে কিন্তু 5 জন প্রার্থী আসলে লড়াই করছে। এর মধ্যে ভোটারদের এবং বিভিন্ন নেতাকর্মীদের সাথে আমি যেটা কথা বলে জানতে পেরেছি যে এই নরসিংদীতে আসলে লড়াইটা হবে ত্রিমুখী লড়াই, যেটা হচ্ছে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী আছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আছে এবং বিএনপির প্রার্থী। তো সেই ক্ষেত্রে আসলে বিভিন্ন সময় আমরা দেখছি যে এই জায়গায় আসলে বিভিন্ন রকম রাজনীতি কর্মীরা আসলে আচরণবিধি লঙ্ঘন করছে সব প্রার্থীর ক্ষেত্রে। এই পর্যন্ত আমি যেটা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছি, সুরাইয়া বেগমের সাথে, উনি আমাকে যেটা জানিয়েছে এই পর্যন্ত 12টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কিন্তু ওনার কাছে পেয়েছে। তো এইসব আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আমি আরও কিছু রিটার্নিং অফিসারের কাছে জানতেছি। উনি বলেছে যে এই ব্যাপারে আসলে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরেকটা কথা আমি আপনাকে বলি যে মনোহরদীর ব্যাপারটা যদি বলি, মনোহরদীতে আসলে কিন্তু যদিও 3য় শ্রেণী পৌরসভা, সেই ক্ষেত্রে কিন্তু মানে ভোটাররাও কিন্তু ওই জায়গায় কিন্তু উৎসব মুখর পরিবেশে কিন্তু সেই ভোটটাকে গ্রহণ করেছে এবং ওই জায়গায় কিন্তু বহুদিন বাদে যেরকম প্রতীকে লড়াই, সেই অনুযায়ী কিন্তু ওই জায়গায় লড়াইটা হবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই কিন্তু মূল লড়াইটা হবে। তারাও কিন্তু মূলত ওই লড়াইয়ের মাঝখানে ভোটারদের ধারে ধারে যাচ্ছে এবং ভোটারদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু মনোহরদীর ভোটাররা যেটা আমাকে বলেছে, তারা বিভিন্ন সময় অবহেলিত, তারা পৌরসভার কোনো উন্নয়নের যে প্রার্থী তাদেরকে প্রতিশ্রুতি দেখ না কেন সে কোনো কাজ করে না। তো এইবার আসলে একটু ব্যতিক্রম ঘটবে, তারা প্রতীককে প্রাধান্য না দিয়ে ব্যক্তিকে প্রাধান্য দিয়ে আসলে মনোহরদীর তারা মেয়র প্রার্থী নির্বাচিত করবে বলে আমাকে জানিয়েছে। তো আশিকুর রহমান পিয়াল, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন বাকি 2টি এলাকার যে নির্বাচনী খবরাখবর পৌরসভা নির্বাচনের। আর পিয়ালের কথা সূত্র ধরে আমি যদি একটু যোগ করতে চাই যে যেখানে আমরা মাধবদীতে ছিলাম সেখানে প্রার্থীরা বলছেন যে যেহেতু গোটা নরসিংদী শিল্প প্রধান একটি এলাকা, সেক্ষেত্রে যেই পরাজিত হোক বা বিজয়ী হোক না কেন, এই এলাকার যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় বা সুষ্ঠুভাবে ভোট হয় সে ব্যাপারে প্রার্থীরা অন্তত সক্রিয় ভূমিকা রাখবেন বলে আমাদের কাছে আজকে অঙ্গীকার করেছেন। আর ভোটারদের মধ্যে আবারও বলছে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই প্রথমবারের মতো দলীয় প্রতীকে, যেটি তারা জাতীয় নির্বাচনে যে প্রতীকগুলো পেত, সেই প্রতীকগুলো মূলত মেয়র প্রার্থীদের ক্ষেত্রে তারা সেগুলো পাচ্ছে এবং তাতেই ভোট দিয়ে তাদের রায় জানাবে। সেজন্যই তারা কিন্তু অপেক্ষা করছেন আগামী 30 ডিসেম্বর পর্যন্ত এবং তখনই কিন্তু তারা আসলে ফলাফল ঘোষণার পরেই বোঝা যাবে যে কাকে অন্তত তারা জনপ্রতিনিধি হিসেবে বেছে নিচ্ছেন। তো সারা দেশেই পৌরসভা নির্বাচন বেশ জমজমাট এই প্রচারণা এখন চলছে। আরও বেশি খবর আমরা জানবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন এখন সাইফুর রহমান রকি, তিনি আছেন কুষ্টিয়া পৌরসভা থেকে। রকি, কবির, আপনাকে ধন্যবাদ। মূলত আজকে
আমি এসেছি কুষ্টিয়ার পৌরসভায়। তো কুষ্টিয়াতে মোট 5টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই 5টি পৌরসভা কিন্তু অনেক দিনের পুরনো। এই পৌরসভাগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং নতুন করে বেশ কিছু বর্ধিত এলাকা হয়েছে। তো এই বর্ধিত এলাকাগুলোকে উন্নয়ন করে যারা উন্নয়নের জোয়ার বয়ে আনবে এ ধরনের প্রার্থীকেই আগামী 30শে ডিসেম্বর মেয়র নির্বাচিত করতে চান ভোটাররা। আমি এরই মধ্যে বেশ কিছু প্রার্থীর সাথে কথা বলেছি। আমি সকাল থেকে দেখেছি বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সকালবেলায় বেরিয়ে পড়েছেন প্রচার প্রচারণায়। জোর প্রচার প্রচারণা চলছে, মাইক ব্যানার ছেয়ে গেছে এই 5টি পৌরসভা। মূলত আমি কিছু তথ্য দিয়ে রাখি। এই 5টি পৌরসভায় মোট মেয়র প্রার্থী রয়েছেন 20 জন, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন 39 জন এবং সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছে 129 জন। তো সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা এখন পর্যন্ত সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই নির্বাচনটি যেন ভোটারদের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তারা কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা নিরাপত্তা নিয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা আচরণবিধি সম্পর্কেও কথা বলেছিলাম। আচরণবিধি সম্পর্কেও তারা বলেছেন আচরণবিধি প্রার্থীরা মেনে চলছেন কিনা এই বিষয়টি তাদের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘিত হলে তাদের প্রার্থীদের ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এমনটি কথা তারা জানাচ্ছেন। এছাড়াও কিন্তু আমি এই সকাল থেকেই এই পৌরসভাটি ঘুরেছি। পৌরসভায় আমরা দেখেছি যে এখানে রাস্তাঘাটের তেমন উন্নয়ন হয়নি। এছাড়াও ড্রেনেজ ব্যবস্থাও তাছাড়াও বেশ কিছু সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলো আসলে যারা সমাধান করবে, যেসব প্রার্থী এই সমস্যাগুলো সমাধান করবে এসব প্রার্থীকেই কিন্তু আগামীতে মেয়র এবং কাউন্সিলর নির্বাচিত করবেন বলে জানাচ্ছেন ভোটাররা। ভোটাররা আরও বলছেন যে বিভিন্ন নির্বাচন এলে কিন্তু প্রচুর কথাবার্তা এবং প্রচুর যে প্রতিশ্রুতি প্রার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়, এবারও সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। কিন্তু এসব কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে কোনোটি পূরণ হয় না। তো এবার যারা এই প্রতিশ্রুতিগুলো পূরণ করবে এ ধরনের প্রার্থী তারা মূলত নির্বাচনে মেয়র এবং মেয়র নির্বাচিত করবেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া পৌরসভা থেকে নির্বাচনের সর্বশেষ খবর। এখন আমরা জানবো আমাদের সহকর্মী আছেন তরিকুল ইসলাম, তার কাছে খুলনার পৌরসভা নির্বাচনের অবস্থা। প্রচারণা সেটি কিন্তু সকাল থেকেই চলছে এবং সকাল থেকে প্রার্থীরা আমরা যখন এসেছি তখন দেখেছি যে এখানে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা, তার মধ্যে প্রার্থীরা কিন্তু দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনা করছে ভোটারদের দ্বারা যে তো একটা কথা এখানে বলতে হবে যে প্রার্থীরা যেমন ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররা কি আসলে ভোটের আমেজে মেতে উঠেছে কিনা। তো এখানে আমরা ভোটারদের সাথে আমরা যখন কথা বলি তখন আমরা কিন্তু ভোটারদের মাঝে যে নির্বাচনী আমেজ সেটি কিন্তু আমরা দেখেছি যে পাইকগাছা পৌরসভায় এখানকার স্থানীয় যারা ভোটার রয়েছে এই পৌর এলাকার ভোটাররা কিন্তু নির্বাচন নিয়ে ভাবছেন এবং প্রার্থী নিয়ে ভাবছেন এবং এই প্রার্থীদের মধ্যে এখানে কিন্তু 3 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো দ্বিমুখী লড়াই এখানে আভাস পাচ্ছি এবং আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যে সেলিম জাহাঙ্গীর আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে যিনি মেয়র পদে নির্বাচন করছেন, এছাড়া জিএম আব্দুস সত্তার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। একজন স্বতন্ত্র প্রার্থী অবশ্য রয়েছে অ্যাডভোকেট আব্দুল মজিদ, তিনি নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া 34 জন কাউন্সিলর এবং 5 জন সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানে এই পৌর এলাকার মানুষের কিছু ভাবনা আমরা যেমন শুনেছি যে সকাল থেকে তারা আমাদেরকে যেটি বলেছে তাদের সাথে কথা বলার পর যে অভিযোগ এখানে সড়ক যে সমস্যাগুলো, সড়ক, খাবার পানি, জলাবদ্ধতা, বিদ্যুৎ, বিনোদন যেমন পার্কের একটি সুব্যবস্থা এবং খেলার মাঠ এবং এই পৌর এলাকায় একটা ভালো অডিটোরিয়ামের দাবি তারা তুলে আসছে প্রার্থীদের কাছে। এবং যারা মেয়র প্রার্থী হয়েছেন এবং যারা কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাদেরকে কিন্তু তারা এই সব দাবির প্রতি এবং যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারা কিন্তু তাদেরকেই নির্বাচিত করবেন বলে আমাদেরকে বলছেন। এবং এখানে 12,000 যে ভোটার রয়েছে ভোটাররা কিন্তু বেশ তারা নির্বাচনী আমেজের সাথে তারা মিশে গেছেন এবং তারা ভেবে চিন্তেই তারা তাদের ভোটাধিকার 30শে ডিসেম্বর যে নির্বাচন সেখানে তারা প্রয়োগ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনী পাইকগাছা পৌরসভার সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে রামিম। নরসিংদী থেকে খবির এবং পিয়াল সহকর্মী সাইফুর রহমান রকি ছিলেন কুষ্টিয়া এবং খুলনা পাইকগাছা পৌরসভা থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম।
পৌর নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গুলশানে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সাংবাদিকদেরকে ব্রিফ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নির্বাচনে সরকারের হস্তক্ষেপ ঠেকাতে কমিশনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। পৌরসভা নির্বাচনে গণসংযোগে ২০ দলের অবস্থান পরিষ্কার করতে শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয় জোটের মহাসচিব পর্যায়ের এ বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ বৈঠকে জামায়াতে ইসলামী ছাড়া জোটের প্রায় সবগুলো শরিক দলের মহাসচিবরা যোগ দেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পৌর নির্বাচনে জোটভুক্ত দলের প্রার্থীদের বিজয়ী করতে একযোগে কাজ করার সিদ্ধান্ত জানানো হয়। আগামী ৩০ তারিখের যে পৌরসভা নির্বাচন, এই নির্বাচনে ২০ দলের পক্ষ থেকে সর্বাত্মক ২০ দলের প্রার্থী যারা রয়েছেন তাদেরকে সমর্থন দেওয়া হবে। এই কয়েকদিন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীদের পক্ষে আমরা নির্বাচন প্রচারণায় অংশগ্রহণ করব। জোটের প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের বিরোধী দলের প্রার্থীদের উপরে নির্যাতন শুরু হয়েছে। এমনও প্রার্থী আছেন যিনি গ্রেফতার আতঙ্কে, গ্রেফতারের ভয়ে তিনি নিজেও নির্বাচন পরিচালনা করতে পারছেন না। এছাড়া এই নির্বাচনে সরকারের প্রভাব বিস্তার রোধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন, তার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং সরকার যেন এর মধ্যে কোনো হস্তক্ষেপ না করে সেটাও আমরা দাবি জানাচ্ছি। যেসব পৌর এলাকায় জামায়াত ও বিএনপি উভয় দলের প্রার্থী রয়েছে, স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ওইসব এলাকায় প্রচার কৌশল ঠিক করা হবে বলেও জানান মির্জা ফখরুল। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেট পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। পরিবর্তনশীল বিশ্বে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় সামরিক বেসামরিক সব কর্মকর্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশা প্রকাশ করেছেন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শরিক থাকবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স ফোর্স এবং আর্ম ফোর্সের ওয়ার কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশ ও বেসামরিক প্রশাসনের মোট ৫১ কর্মকর্তা সফলতার সঙ্গে শেষ করলেন ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০১৫। একই সঙ্গে যুক্তরাজ্য, ভারত, চীন সহ বন্ধুপ্রতিম ১২ দেশের আরও ২৫ সামরিক কর্মকর্তাও শেষ করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সম্মানজনক এই কোর্স। এছাড়া সেনাবাহিনীর ২৮ জন, নৌবাহিনীর ৫ জন এবং বিমান বাহিনীর ৪ কর্মকর্তা অংশগ্রহণ করেন আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০১৫-তে। কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসব কোর্সে সুযোগ হয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একসঙ্গে প্রশিক্ষণ নেয়ার। তাই ভবিষ্যতে নিরাপত্তার যে কোনো চ্যালেঞ্জ যৌথভাবে মোকাবেলার আহ্বান জানান তিনি। সাম্প্রতিককালে আমরা যেটা অনুধাবন করছি, যেমন জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নানা ধরনের ঘটনা মাথা চাড়া দিয়ে উঠছে। যে প্রশিক্ষণ আপনারা পেয়েছেন আপনাদের স্ব কর্মক্ষেত্রে, এগুলি সমস্যা সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আপনারা সক্ষম হবেন বলে আমি আশা করি। বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত দেশ। আমাদের সশস্ত্র বাহিনীকে সবসময় আমরা এটাই চাই যে এই অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় তারা শরিক থাকবেন এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। ভাষণে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, উন্নয়নে পরনির্ভরশীলতা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। আজকে আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বিশাল কর্মযজ্ঞ করতে পারি, সেখানে আমাদের সশস্ত্র বাহিনী অবদান রাখছে। সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা যে আমরা করতে পেরেছি। বাংলাদেশের বাজেটের 90% উন্নয়ন প্রকল্প এখন আমাদের স্ব অর্থায়নে হচ্ছে, অর্থাৎ আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, আত্মমর্যাদা নিয়ে আমরা চলতে চাই। মধ্যম আয়ের দেশে আমরা প্রথম সোপানে পা রেখেছি, আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের জ্ঞান জনগণের ক্ষমতায়ন এবং আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে উন্নত দেশের অনেক। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা।
দুপুরের সময় আরও থাকছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের নতুন বেতন স্কেল অন্তর্ভুক্তির দাবি বাস্তবায়ন না হলে ২৭ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। মহাসড়কে সিএনজি অটোরিকশা, নসিমন, করিমন ও ভটভটি সহ বিভিন্ন ধরনের থ্রি হুইলার চলাচলের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না চালক ও মালিকরা। এতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। যাত্রীরা বলছেন অল্প দূরত্বে মহাসড়কে বাসে উঠতে না পেরে জীবনের ঝুঁকি নিয়েই এই যানবাহনগুলোতে যাতায়াত করছেন তারা। আর চালকদের দাবি পেটের দায়ে অনেকটা বাধ্য হয়েই চালাচ্ছেন এই পরিবহন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চালক যাত্রী সবাই ঝুঁকির কথা জানেন, তারপরও জীবনের ঝুঁকি নিয়েই যশোর থেকে ঝিনাইদহ, মাগুরা, খুলনা ও নড়াইল মহাসড়কে প্রতিদিন রিকশা, অটোরিকশা, নসিমন, করিমন ও ভটভটি সহ বিভিন্ন ধরনের থ্রি হুইলারে করে চলাচল করছেন যাত্রী ও চালকরা। অল্প পথে আমাদের বাসে নেন, যদি আমাদের বাসে নিত তাহলে আমাদের এত জানের রিস্ক নিয়ে যাওয়া আসা করা লাগতো। ঝুঁকি তো আছে, বাল বাচ্চা আছে, তাদের খাওয়াইতে হবে। লোন নিয়ে গাড়ি কিনছি, এ লোন তো শোধ করতেই হবে। সড়ক দুর্ঘটনা বন্ধ করতে গেলে হাইওয়ে রোড থেকে ওদের অপসারণ করার বিকল্প নেই। সিরাজগঞ্জে ঢাকা পাবনা ও ঢাকা বগুড়া মহাসড়কে নির্বিঘ্নে চলাচল করছে রিকশা ও অটোরিকশা সহ নিষিদ্ধ থ্রি হুইলার। এতে ঘটছে দুর্ঘটনা আর বাড়ছে হতাহতের ঘটনা। গত ৫ মাসে জেলায় ১৪টি সড়ক দুর্ঘটনায় ৬৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে সিএনজি অটোরিকশার ৩ চালক সহ নিহত হয়েছেন ১৭ জন। ভ্রাম্যমাণ করে করে সাজা হচ্ছে, তার কেস হচ্ছে, জরিমানা দিচ্ছে। এখন আস্তে আস্তে হয়তো ইনশাআল্লাহ কমে আসবে। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের প্রায় ৭৬ কিলোমিটার রাস্তায় চলাচল করছে ফিটনেসবিহীন ও নিষিদ্ধ থ্রি হুইলার। চলতি বছরের জুন থেকে গত ৬ মাসে প্রায় ১৫০ সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩৫ জন নিহত এবং আহত হয়েছেন ২ শতাধিক। এছাড়া রাজশাহী, ঢাকা ও রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে প্রতিদিন ৪ শতাধিক নসিমন, করিমন, রিকশা ও অটোরিকশা চলাচল করে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঠান্ডা থেকে বাঁচতে শীতের দেশ থেকে আসা হাজারো অতিথি পাখির কলকাকলিতে এখন মুখর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। ভিড় করছেন দর্শনার্থীরাও। দর্শক, আপনাকেও নিয়ে যাব পাখিদের অভয়ারণ্য আবাসিক এই বিদ্যাপীঠে, তবে সেজন্য অপেক্ষা করতে হবে দুপুরের সময়ের শেষ ভাগ পর্যন্ত। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশকে সহায়তাকারী বিভিন্ন বন্ধু রাষ্ট্রের যারা বিরোধিতা করেছে তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। আজকে যখন আমাদেরকে চিহ্নিত করা হয় ভারতের দালাল হিসাবে, তার কারণ কি? যারা স্বাধীনতার শত্রু, তারা ভারতের শত্রু, তারা বাংলাদেশের শত্রু। তার কারণ ভারত এবং বাংলাদেশ মিলিতভাবে এই দেশ সৃষ্টি। আজকে এই দেশের অগ্রগতির সাথে ভারতের অগ্রগতি জড়িত। আজকে এইখানে যদি জঙ্গিবাদ সৃষ্টি হয়, উগ্র সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়, তা থেকে ভারত মুক্তি পাবে না। তাই আজকে সম্মিলিতভাবে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে রাজধানীর বকশীবাজারে নবকুমার ইনস্টিটিউটের ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এ সময় মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি দেশের সব আন্দোলনকে সঠিকভাবে জাতির সামনে তুলে ধরারও আহ্বান জানান মন্ত্রী। এর আগে বকশীবাজার থেকে একটি র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে নবকুমার ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, আমাদের সন্তানেরা হয়তো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানে না। আমি সবাই শিক্ষকদের প্রতি আহ্বান জানাবো, অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো, আমার সন্তানদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদেরকে জানাতে হবে। দীর্ঘদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস, খণ্ডিত ইতিহাস আমাদের সন্তানদের সামনে তুলে ধরা হয়েছে। তারা মিথ্যার মধ্যে বসবাস করছিল, অন্ধকারের মধ্যে বসবাস করছিল। মতিউরের স্মৃতি কথা জানে না, ৬৯-এর আন্দোলনের কথা জানে না, যে ৬৯-এর আন্দোলনের পথ পেরিয়ে আমরা ৭১-এর ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধে প্রবেশ করেছি, এই কথাগুলো জানে না।
পেরিয়ে গেছে ৪৪ বছর, এখনো বাংলাদেশকে সম্পদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দেয়নি পাকিস্তান। বিভিন্ন সময় সরকার বাংলাদেশের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানালেও পাকিস্তান নানা অজুহাতে তা এড়িয়ে গেছে। সম্প্রতি ৭১-এর মানবতা বিরোধী অপরাধে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর দোসরদের বিচারের রায় কার্যকর করার পর পাকিস্তানের নাখোশ প্রতিক্রিয়া নতুন করে ভাবনায় এনেছে তাদের কাছ থেকে পাওনা আদায়ের বিষয়টি। সম্পদ ফিরিয়ে আনতে নতুন করে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। ২৪ বছরের অর্থনৈতিক বঞ্চনা পেরিয়ে স্বাধীনতা পায় বাংলাদেশ। তবে যুদ্ধ শেষ হলেও এদেশের বঞ্চিত হওয়ার ইতিহাস ফুরায়নি। বাংলাদেশের প্রাপ্য সম্পত্তির হিস্সা পাকিস্তান বুঝিয়ে দেয়নি আজও। ১৯৭৪ সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঢাকা সফর এলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান $৪,০০০ মিলিয়ন পাওনা দাবি করেন। অভ্যন্তরীণ উৎপাদনশীল সম্পদের পরিমাণ, বৈদেশিক ঋণের পাশাপাশি স্বাধীনতার আগে মোট সম্পদের পরিমাণ হিসেব করে এই অর্থ দাবি করে বাংলাদেশ। বর্তমানে টাকার অঙ্কে যার পরিমাণ ৩২,০০০ কোটি টাকা। এছাড়াও দেশি বিদেশি বেশ কিছু গবেষণাপত্রের হিসেব অনুযায়ী বাংলাদেশ পাকিস্তানের কাছে তৎকালীন হিসেবে প্রায় ৪,০০০ কোটি টাকা পাওনা রয়েছে। পাকিস্তানে চাপিয়ে দেওয়া যুদ্ধে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় ১,২৪৯ কোটি টাকা, জাতিসংঘের হিসেবে যা $১.২ মিলিয়ন। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন সম্পত্তির দাবি উপস্থাপনের সময় ফুরায়নি এখনো। বাংলাদেশ সরকার ৭৮ সালের ভেতরেই সমস্ত ঋণ দিয়ে দিয়েছে দাতা দেশগুলোকে, এই শর্তে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে প্রাপ্য সম্পদের হিস্সা পাবে। আমরা তখন জনসংখ্যার দিক থেকে ৫৪% ছিলাম, সেই হিসেবে আমরা ৫৪% সম্পত্তি দাবি করতে পারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমনওয়েলথ সম্মেলনে এটা তোলার পর আজ পর্যন্ত এই দাবি আর কেউ তোলেনি। তবে নীতিগতভাবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা তোলার সুযোগ এখনো আছে। অন্যদিকে পাওনার বিষয়টি উপস্থাপিত না হওয়াকে আমলাতান্ত্রিক ব্যর্থতা বলে মনে করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আন্তর্জাতিক আইনে কিন্তু স্পষ্ট বলা আছে যে একটা রাষ্ট্রের কাছে যে আরেকটা রাষ্ট্র পাওনা থাকে তাহলে সেই পাওনা দিতে ওই রাষ্ট্র বাধ্য। ফলে এই আইনটাকে ব্যবহার করে আমরা দ্বিপাক্ষিকভাবে আমরা কিন্তু পাওনা আদায় করতে পারি। আমাদের আমলাতান্ত্রিক একটা বড় ব্যর্থতা, এই ন্যায্য দাবিটি সঠিকভাবে সঠিক সময়ে উপস্থাপন করতে পারেননি। দাবি আদায় জনমত গঠনের দিকে দৃষ্টি দেওয়ার কথা বললেন বিশেষজ্ঞরা। এখনো আমি মনে করি যে সময় ফুরিয়ে যায়নি। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদেরকে নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। একই দাবিতে আগামী ২৭ ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তারা। এই দাবি বাস্তবায়িত না হলে আগামী বছরের শুরু থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলেও ঘোষণা দেওয়া হয়। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমিতির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, আগামী জানুয়ারিতে যখন সব সরকারি কর্মকর্তা কর্মচারী নতুন বেতন স্কেলের সুবিধা ভোগ করবেন, তখন বেসরকারি শিক্ষকেরাই সুবিধার বাইরে থাকবেন। শিক্ষার ক্ষেত্রে এমন বৈষম্য দূরীকরণে জাতীয় শিক্ষানীতি ২০১০-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান তারা। পাশাপাশি বেসরকারি নন এমপিওভুক্ত শিক্ষকদেরকেও এমপিওভুক্তিতে আনার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। ৫ লক্ষের মতো শিক্ষক এমপিওভুক্ত আছে, এটা সরকার এমপিওভুক্ত করেছে। আমরা চাই আমাদের শিক্ষকদেরকে, এমপিওভুক্ত শিক্ষকদেরকে পে স্কেলের অন্তর্ভুক্ত করা হোক। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে যেদিনকে দেওয়া হবে সেই দিন থেকেই ৩১শে ডিসেম্বরের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া পূরণ করা না হয় তাহলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। দুপুরের সময় আরো থাকছে। সমালোচনার মুখে রোববার মুক্তি পাচ্ছে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের আসামি এক কিশোর। আইন সংশোধনের ব্যর্থতার জন্য কংগ্রেসকে দায়ী করছে বিজেপি। সেচ মৌসুমে কম খরচে খেতে পানি দেওয়ার ক্ষেত্রে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সৌর বিদ্যুৎ চালিত সোলার পাম্প প্রকল্প, যা কৃষি অর্থনীতিতে খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। সরকারি উদ্যোক্তা প্রতিষ্ঠান ইটকল বলছে ২০১৮ সালের মধ্যে দেশের প্রায় ১০০% ডিজেল চালিত পাম্পগুলোকে সৌর প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের আশা, পরিবেশ বান্ধব এই প্রকল্পের বাস্তবায়ন হলে কমবে আমদানি নির্ভরতা। তবে বিশেষজ্ঞরা বলছেন, সোলার সরঞ্জামাদি দেশে উৎপাদন করতে না পারলে এই প্রকল্পের সুফল পাবে না কৃষক। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশে ডিজেলের ঘাটতি কিংবা বিদ্যুৎ সংকটে প্রায় প্রত্যেক বছরই বিঘ্নিত হয় সেচ কার্যক্রম, ব্যাহত হয় উৎপাদন লক্ষ্যমাত্রা।
সেচ সমস্যা দূর করতে সরকারি আর্থিক প্রতিষ্ঠান ইডকল এরই মধ্যে দেশব্যাপী ফসলি জমিতে স্থাপন করেছে প্রায় 200-রও বেশি সোলার পাম্প। এমনই একটি প্রকল্প চলছে ঢাকার ধামরাই এলাকার এই মাঠে, যেখানে 7.5 কিলোওয়াটের 2টি পাম্প দিয়ে সেচ কার্যক্রম চলছে প্রায় 100 বিঘা জমিতে। ডিজেল বা বিদ্যুতের চেয়ে এতে খরচ কম বলে আশার আলো দেখছেন চাষিরাও। তেল কিনে এনে তো পানি জল লাগবো, ওটাই সমস্যা, এটার কোনো সমস্যা নাই। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা পানি কোনোদিন পাইতেছি আর কি। প্রতি ডিসিমেলে ধরেন 60 টাকা কম লাগতেছে। এই বছর যদি এই মেশিনটা করি তাহলে আমাকে খরচ কম হবে। কৃষকের উৎসাহকে পুঁজি করে ইটকলের আশা 2018 সালের মধ্যে ডিজেল চালিত পাম্পগুলোকে প্রায় পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব। সবার ভিতরে একটা আনন্দের জোয়ার বইতেছে, সেই জন্য তারা চাচ্ছে একক উদ্যোগে সোলার পাম্প দেওয়া যায় কিনা। 1550টা সিস্টেম করতে সমর্থ হব 2018 সালের মধ্যে। 200 পাম্প অপারেশনে আছে, এগুলো কিন্তু পানি সরবরাহ করছে। অন্যদিকে এমন প্রকল্পে জ্বালানিতে আমদানি নির্ভরতা কমে আসার সম্ভাবনা দেখছে বিদ্যুৎ মন্ত্রণালয়। বাংলাদেশে 13 লক্ষের উপরে ডিজেল চালিত ইরিগেশন পাম্প আছে। এই সমস্ত পাম্পগুলিতে যদি আমরা সৌরশক্তি ব্যবহার করতে পারি তাহলে একদিকে আমাদের ডিজেল সাশ্রয় হবে, অন্যদিকে এটা পরিবেশের জন্য অনেক ভালো। তবে জ্বালানি বিশেষজ্ঞরা মত দিচ্ছেন এই প্রকল্পের সফলতা ধরে রাখতে হলে সৌর পাম্পের সরঞ্জামাদি আমদানি নয়, উৎপাদন করতে হবে দেশেই। এগুলি ইম্পোর্ট নির্ভর, বিদেশ থেকে নিয়ে এসে এখানে বসাচ্ছে। আমার কাছে মনে হয় যে এই দেশীয় প্রযুক্তিগুলিকেই প্রমোট করতে হবে এবং ছোট ছোট আকারের যদি আমরা ইরিগেশন সিস্টেম তৈরি করতে পারি তাহলে এবং এগুলি দিয়ে সমস্ত দেশে ছড়িয়ে দেওয়া যাবে। সেচ মৌসুমে ফসল উৎপাদনে ডিজেল পাম্পের জায়গায় সোলার পাম্প স্থাপন করা গেলে বছরে প্রায় 10 লাখ টন জ্বালানি তেল সাশ্রয় করা সম্ভব। কোনো জীবাশ্ম জ্বালানি নয়, বরং প্রকৃতির উদার হাতে বিলিয়ে দেয়া সূর্যের আলোই এমন সোলার পাম্পগুলোর মূল চালনা শক্তি। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের প্রতিটি ফসলি জমিতে এমন পাম্প স্থাপন করা হলে প্রতি বছর বাংলাদেশের বিদ্যুৎ সাশ্রয় হবে প্রায় 2000 মেগাওয়াট। দেবাশিস রায়, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। চিকিৎসক নেই, ওষুধ নেই, হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে অসুস্থ মানুষ। দেখা পাওয়া যায় না সেবিকারও। সেবা না পেয়ে মৃত্যুর অভিযোগও অনেক সরকারি হাসপাতালের বিরুদ্ধে করা হয়। এমন বাস্তবতার মাঝেও স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ঝিনাইদহ সদর হাসপাতাল। 5S কাইজেন পদ্ধতি অবলম্বন করে আমূল বদলে গেছে এই হাসপাতালের চিকিৎসা সেবা সহ অন্যান্য কার্যক্রম। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কুচি। ঝিনাইদহ সদর হাসপাতালে প্রবেশ করতেই চোখে পড়বে চিকিৎসা সেবার দিক নির্দেশনামূলক লেখা। তাই চিকিৎসা নিতে আসা মানুষকে কোনো তথ্যের জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে হয় না। সমস্যা খুঁজে চিহ্নিত করা এবং সমাধান করা। জাপানি কাইজেন, 5S ও টিকিওম পদ্ধতির সমন্বয় বদলে দিয়েছে এই হাসপাতালের সার্বিক চিত্র। উন্নত স্বাস্থ্য ব্যবস্থার প্রাথমিক ধাপ হিসেবে 2011 সাল থেকে এই কার্যক্রম শুরু হয় এখানে। সেবার গুণগত মান বেড়েছে এবং মানুষ এখন হাসপাতালের প্রতি আন্তরিক হয়েছে, অনেক সংখ্যাগত দিকটা বাড়ছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই কাইজেন প্রোগ্রাম বাস্তবায়ন করতে যে কমিউনিটি সাপোর্ট সিস্টেম তৈরি হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান এ কাজের শুরুতে চ্যালেঞ্জ ছিল, কিন্তু কাইজেন, 5S ও টিকিওম পদ্ধতিতে অভ্যস্ত হওয়ার পর সব কাজ সম্ভব হচ্ছে। 5S কাইজেন মিনস কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। প্রথমে এসে একটা পরিচ্ছন্ন পরিবেশে আমরা থাকতে পারি, আমরা আমাদের শান্ত মাথায় প্রত্যেকটা ডিসিশন নিতে পারি এবং ওভারঅল আমাদের রোগীর স্যাটিসফ্যাকশন অর্জন করতে পারি। এ পদ্ধতির কারণে দ্রুত সময়ে প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সামগ্রী পাওয়া সহজ হচ্ছে, আর চিকিৎসা নিতে আসা রোগীরাও এমন পরিবর্তনে সঠিক সেবা পাচ্ছেন। লেভেল অনুযায়ী আমরা ওষুধগুলো তাড়াতাড়ি স্টোরে এসে পেয়ে যাচ্ছি। আগে যেরকম এলোমেলো রাখতাম, খুঁজে পাইতাম না। পরিষ্কার পরিচ্ছন্নতা আগে ছিল না, কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। ট্রিটমেন্টটাও তো অনেক ভালো, পরিবেশ দেখে রোগী সুস্থ হয়। দূর দূরান্ত থেকে আমরা ক্লিনিকে না যে সদরেই আসি। কাইজেন, 5S ও টিকিওম পদ্ধতির ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে ঝিনাইদহের জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের অর্থায়নে হাসপাতালে 56 জন স্বেচ্ছাসেবী কাজ করছেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, ঝিনাইদহ। প্রচলিত আইনের সুবিধা নিয়ে রোববার মুক্তি পেতে যাচ্ছে দিল্লির চলন্ত বাসে গণধর্ষণের আসামি এক কিশোর। আগামী 20 ডিসেম্বর 3 বছরের সাজার মেয়াদ শেষ হয় অপরাধ সংশোধন কেন্দ্রে আটক ওই 20 বছরের যুবককে মুক্তির আদেশ দেন দিল্লির হাইকোর্ট। এদিকে বহুল আলোচিত এই মামলার দণ্ডিত আসামির মুক্তির প্রক্রিয়ায় শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। নারী ও শিশু অধিকার আন্দোলন কর্মীরা এই ঘটনাকে রাজনীতিবিদদের ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন। তবে
এই সংক্রান্ত আইন সংশোধনে ব্যর্থতার জন্য বিরোধী দল কংগ্রেসের উপর দোষ চাপাচ্ছেন ক্ষমতাসীন দল বিজেপি। 2012 সালে নয়াদিল্লির চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী নির্ভয়া ওরফে জ্যোতিকে গণধর্ষণের ঘটনায় ভারত জুড়ে বিক্ষোভ শুরু হয়। জনরোষের এক পর্যায়ে গণধর্ষণ ও খুনের দায়ে গ্রেফতার করা হয় 6 আসামিকে। এদের মধ্যে কারাগারে মৃত্যু হয় একজনের। নিম্ন আদালতের রায়ে বাকি 5 আসামির 4 জনকেই ফাঁসির আদেশ দেওয়া হলেও ওই ঘটনার সময় এক কিশোরের বয়স 18-র কম হওয়ায় তাকে 3 বছরের জন্য পাঠানো হয়েছিল কিশোর সংশোধন কেন্দ্রে। মেয়াদ পূর্ণ হওয়ায় শুক্রবার তাকে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে আটকে রাখার আবেদন নাকচ করে দিল্লির হাইকোর্ট। এর ফলে আগামী রোববারই ছাড়া পেতে যাচ্ছে বর্তমানে 20 বছরের ওই যুবক। গণধর্ষণের অভিযুক্ত আসামির মুক্তির প্রক্রিয়ায় ভারত জুড়ে চলছে তীব্র সমালোচনা। আর নির্ভয়া গণধর্ষণের মতো বহুল আলোচিত মামলার আসামির মুক্তির প্রক্রিয়ায় হতাশা প্রকাশ করেছেন দেশটির নারী ও শিশু অধিকার কর্মীরা। একদিকে আইন, অন্যদিকে আইন প্রণেতারা। এই সমাজে যাই ঘটুক, রাজ্যসভার আইন প্রণেতাদের কিছুই যায় আসে না। এ সুযোগে সাংঘাতিক অপরাধীরা সমাজের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাচ্ছে। ধর্ষণের মতো অপরাধে অভিযুক্ত কিশোরদের মুক্তির সুযোগ বন্ধে শিশু সুরক্ষা আইনের সংশোধন বিলটি লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় তা ঝুলে আছে। কারণ হিসেবে প্রধান বিরোধী দল কংগ্রেসের সমর্থন না দেওয়াকেই দায়ী করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। শিশু ও কিশোর অপরাধীদের বিচারে 2000 সালে প্রণীত আইনটি সংশোধন করতে রাজ্যসভায় বিল আনা হলেও তা পাশ হয়নি। এখন সেই আইনের বিধান অনুসারেই মুক্তি পেতে যাচ্ছে ধর্ষণ মামলায় অভিযুক্ত কিশোর। 3 বছর আগে নির্ভয়া ধর্ষণের ঘটনার পরও এতটুকু বদলায়নি দেশটির নারী ও শিশু হয়রানির সেই পুরনো চিত্র। ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী কেবল 2014 সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে প্রায় 3.5 লাখ, যা কিনা 2013 সালের চেয়েও 9% বেশি। জাহিদুর রহমান, সময় সংবাদ। সাফ ফুটবল প্রসঙ্গ। সাফ মিশনে ভারতের মাটিতে পা রাখার আগে অনুশীলন করেছে নেপাল জাতীয় ফুটবল দল। বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের পর দ্বিতীয় দিনের মতো অনুশীলন করল তারা। সকালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে অনুশীলনে ঘাম ছড়ান অনিল গুরুং, আদিত্যরা। এ সময় হালকা ফিটনেস অনুশীলনের পাশাপাশি ম্যাচ আবহে অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন নেপালের ফুটবলাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্সে খুশি নেপালের অধিনায়ক অনিল গুরুং। সেই সঙ্গে দলের প্রতিটি সদস্যের সঙ্গে চমৎকার বোঝাপড়া এবং ভালো টিম কম্বিনেশনের কারণে সাফে সাফল্য লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনেকদিন ধরেই আমরা একসাথে অনুশীলন করছি। দলের খেলোয়াড়দের মধ্যে চমৎকার বোঝাপড়া রয়েছে। আমরা তার প্রতিফলন মাঠে পেয়েছি। আমাদের দল অপেক্ষাকৃত তরুণ, কিন্তু আমরা সাফে ভালো ফলাফল করার ব্যাপারে আশাবাদী। সাফে ভালো একটা ফল অর্জনের লক্ষ্যেই আমরা এগোচ্ছি। এবার অতিথি পাখি নিয়ে একটি রিপোর্ট। সময়টা এখন পৌষ। গ্রাম আর নগর জুড়ে জেগে বসেছে শীত। আর তাই তো প্রতি বছরের মতো এবারও সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিড় করেছে শীতের দেশ থেকে আসা বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। আর বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরাও ভিড় করছেন ক্যাম্পাসের ছোট বড় সব লেকের ধারে। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছরই এই অতিথি পাখি রক্ষা করে আমাদের প্রাকৃতিক ভারসাম্য। প্রিন্স আরেফিনের ক্যামেরায় তোহা খান তামিমের রিপোর্ট। ঝিলের জলে লাল শাপলা আর সাথে দেশ বিদেশের নাম না জানা হাজারো পাখির কলকাকলি। অতিথিকে বরণ করে নিতেই যেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতি বছর প্রাকৃতিকভাবে সেজে ওঠে এমন অপরূপ সাজে। আমরা এই সময়টাই দেখতে পারি একটু ভিন্ন ধরনের পাখি। এখানে পাখি দেখতে আমার খুব ভালো লাগে। পাখি দেখছি, ঘুরে বেড়াচ্ছি। সারা দেশে যখন অনেক দেশি প্রজাতির পাখি বিলুপ্তির পথে, ঠিক তখন তাদের অনায়াসেই দেখা মেলে পাখিদের অভয়ারণ্য আবাসিকে বিদ্যাপীঠে। তবে এই পাখিদের আতিথেয়তায় অতিথি পরায়ণ বাঙালির প্রস্তুতি বা কতটুকু? আমাদের ওদের প্রোটেক্ট করা উচিত যাতে ওরা কোনো প্রবলেম ফেস না করে। আমাদের আচরণ এমনভাবে পরিবর্তন করা যেন আরো পাখিরা আসে। ওরা তো একটা বেটার পরিবেশের জন্যই আসে এখানে। 1986 সালে পাখি আসা শুরু হলেও 1988 সালের পর থেকে মূলত তাদের আনাগোনা বাড়তে থাকে এই সবুজ ক্যাম্পাসে। এখানে ছোট বড় প্রায় 17টি জলাশয় থাকলেও হাতে গোনা 2-3টি জলাশয়ে পাখিরা তাদের আবাস গড়ে তোলে। অনেক দর্শনার্থী আসেন যারা অনেক কাছে থেকে ছবি তুলতে চান। লেকের আশপাশে যে কাঁটাতাড়ি বেড়ায় এগুলো মেরামত করে দেওয়া দরকার। তারা একটা নির্দিষ্ট পরিমাণের জলজ উদ্ভিদ খেয়ে থাকে এবং এটা কিন্তু একটা ব্যালান্সিং এর জন্য দরকার। এবং একই সাথে তারা যে বিষ্ঠাটা ত্যাগ করে পানিতেই, এবং এতে কিন্তু পানির প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়।
এই পর্যন্ত 194 প্রজাতির অতিথি পাখির দেখা মিলেছে এই ক্যাম্পাসে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরই পাখি মেলার আয়োজন করে থাকে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। প্রাণ বাঁচানো তাগিদে সুদূর উত্তর থেকে ছুটে আসা এই অতিথি পাখির কলকাকুলি জানান দিচ্ছে সুস্থ ও নিরাপদ আশ্রয়ে বেঁচে থাকে প্রাণ। তবে বিশ্বায়ন আর নগরায়নের এই যুগে ক্রমেই সংকুচিত হয়ে আসছে প্রাণ ও প্রকৃতির নিবাস। এই প্রেক্ষাপটে প্রাণীবিদরা বলছেন, শুধু অতিথি পাখির নিবাসী নয়, স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে এখনই। তোহাকান তামিম, সময় সংবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক নয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সিইসি। 20 দলের পক্ষে পৌর নির্বাচনের প্রচারণায় এখন থেকে অংশ নেবেন জোট নেতারা। সমন্বয় সভা শেষে ফখরুল, ধরপাকড় বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান। জঙ্গি সন্ত্রাসবাদ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে, মিরপুর সেনানিবাসে প্রধানমন্ত্রী। সামরিক বেসামরিক সব কর্মকর্তাকে একসঙ্গে কাজ করার আহ্বান। 44 বছরও সম্পদের হিস্সা বুঝিয়ে দেয়নি পাকিস্তান, আমলাতান্ত্রিক ব্যর্থতায় দায়ী বলছেন বিশেষজ্ঞরা। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পাওনা আদায়ের দাবি। এবং মহাসড়কে 3 হুইলার চলাচলে সরকারের নিষেধাজ্ঞা মানছেন না কেউই। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যাত্রী ও চালকদের ভিন্ন ভিন্ন অজুহাত। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।